এবং কিভাবে তারা ফাঁদের ভিতরে ঢুকেছে সেটিও আপনার জরুরি। কেন এই কিভাবে রেফারেন্সটা চাইলেন, তারপরে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্রের ডকুমেন্টস কোথায়, আদালতের কাছে সেই সব নথিপত্র কোথায়। আইনজীবী মহসিন রশিদ এটিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছিলেন, তাকে কোনো ধরনের নথি দেওয়া হয়নি। তাহলে তারা সংবিধানের আলোকেও কিছু করেনি, অর্থাৎ তারা সেখানে আপনার ছলনা বা প্রতারণার আশ্রয় নিয়েছে। ছলনা বা প্রতারণার আশ্রয় যদি নেয় তাহলে সেটি ভয়েড, সেটি হবে না। বাংলাদেশের যেই সংবিধানের যেই অনুচ্ছেদ রয়েছে, ভুল না করে থাকলে 57 অনুচ্ছেদ যেটা আছে, সেখানে পরিষ্কার ভাবে বলা রয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী কখন পদত্যাগ করেছেন ধরে নেওয়া হবে, কখন তিনি আছেন ধরে নেওয়া হবে। যদি একটা কথা মাথায় রাখবেন যে পরবর্তী ইলেকশন হওয়ার আগ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে না থাকলে তিনি প্রধানমন্ত্রী এবং তিনি ভ্যালিড প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। নির্বাহী বিভাগে তিনি প্রধান, আপনি জানেন। রাষ্ট্রের প্রধান তো রাষ্ট্রপতি, নির্বাহী বিভাগের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশ যেহেতু ক্যাবিনেট সিস্টেমে চলে, বাংলাদেশ যেহেতু প্রধানমন্ত্রী এই সিস্টেমটাতে চলে, ফলে এই যে ইউনূসের কথা আমরা বলছি যে এটির কোনো আইনি ভিত্তি নেই, এরা অবৈধ, আমরা প্রায় না, আমি তো শুরু থেকেই এই কথাটা বলছি। এই জায়গাটার মাধ্যমে যেটা আসলে উঠে আসবে যে আপনি যদি অবৈধভাবে ক্ষমতা দখল করেন এবং শুধু আপনারই না, কেউ যদি এই ক্ষমতা দখল করার জন্য আপনাকে সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে বাংলাদেশের আইনে যদি আপনি অবৈধভাবে ক্ষমতা নেন, ক্ষমতা দখল করেন, রদ করেন, বদল করেন, সংবিধানকে চেঞ্জ করেন, হ্যাঁ, জি, এটা হচ্ছে 7(a) সাবসেকশন 1। এখানে পরিষ্কার ভাবে বলা রয়েছে যে আপনার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড বলা নেই, বলা হয়েছে যে বাংলাদেশের বিদ্যমান আইনে সর্বোচ্চ শাস্তি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে, তাহলে বাংলাদেশের লিগ্যাল সিস্টেমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তার মানে হচ্ছে যে আপনি যদি ক্ষমতাকে দখল করেন, অপব্যবহার করেন, জোর করে সংবিধানকে চেঞ্জ করতে চান, পরিবর্তন করতে চান, তাহলে এই ধরনের পরিণতি আপনার হবে। এই যে ওরা বুঝতে পেরেছে যে সংবিধানকে তারা লঙ্ঘন করেছে, তারা যে অবৈধ, তাদের যে কোনো এখতিয়ার নাই, এটা কিন্তু আমি যে বলছি এটা আমার কথা না, ওদের সবচাইতে বড় তাত্ত্বিক, অর্থাৎ ওদের পক্ষের সবচাইতে গুরু, সে আপনার গত সপ্তাহে পরিষ্কার ভাবে তাদের যে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাকে বাম দিকে রেখে তার সামনেই বলেছে যে জোর করে গা দিয়ে পাহাড় ঠেললেই তো হবে না, আমরা তো অবৈধ, আমরা অবৈধ। আপনি কি সেটা শুনতে চান? ওই অংশটুকু আপনাকে প্লিজ, আমার মনে হয় এটা দর্শক শুনতে চাইবে, এটা রেফারেন্স হিসেবে। আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছে, যদি আমরা বড় বড় কথা বলি না, এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করা। এই সরকারের কোনো এখতিয়ারই নাই কোনো কমিশন তৈরি করা, কারণ এটা ইলিগাল। শেখ হাসিনার সংবিধান যদি আপনি শপথ করেন আপনি রক্ষা করবেন, তাহলে এটা রক্ষা করতে হবে। এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, সংস্কার করতে পারবেন না, আপনি সবরই হতে পারবেন না। সেই তো তামাশা করা যায়, রাষ্ট্রকে আপনি তামাশা করতে পারবেন না। আমি কিন্তু মজারকে, ফরহাদকে শুনেছেন নিশ্চয়ই, তাই না? জি জি, আমরা মনে হয় মানে পুরো ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে, আমার মনে হয় যে ফরহাদকে এটার ব্যাপারে একটা ধন্যবাদ আমার দেওয়া প্রয়োজন আসলে, টু বি অনেস্ট। কারণ আমি আসলে আমার প্রতিপক্ষ যতই ইবলিস শয়তান হোক না কেন, আমার প্রতিপক্ষ যতই খারাপ হোক না কেন, আমি প্রতিপক্ষের মধ্যেও সততাটা দেখতে চাই। অর্থাৎ যুদ্ধে আমার সততাটাও প্রয়োজন রয়েছে। সে খুবই সততার সাথে এটাই বলেছে যে এটি একটি অবৈধ সরকার, সে সংবিধান রক্ষা করার শপথ নিয়েছে, তাকে সংবিধান রক্ষা করতে হবে। তুমি যখন এই সংবিধানের অধীনে তুমি শপথ নেবে, তখন তোমাকে এই সংবিধান মানতেই হবে। যেহেতু তারা এই বর্তমান সংবিধানের অধীনে শপথরত অবস্থায় আছে, ফলে এই সংবিধানকেই তাদেরকে রক্ষা করতে হবে। এই কারণে তারা যে জুলাই চার্টার বানিয়েছে, এটি তাদের কথা অনুযায়ী অবৈধ। প্রফেসর হ্যান্স কেলসেন বলেছে সফল বিপ্লব একটি নতুন গ্র্যান্ড নর্মের জন্ম দেয়। এই গ্র্যান্ড নর্ম ওই রাষ্ট্র মেনে চলতে বাধ্য, এবং সফল বিপ্লব আপনাকে নতুন করে আইনি কাঠামো রচনা করে, এটাকে আপনার মানতে হবে।
প্রফেসর হ্যান্স কেলসেনের ধারণা অনুযায়ী যদি কোনো দেশে একটি বিপ্লব সংঘটিত হয় এবং সেটি আগের সরকারকে টপল করে, শেষ করে দেয়, তাহলে নতুন বিপ্লব যদি নতুন ভাবে সংবিধান তৈরি করে, তারাই ওই নতুন সংবিধানটাই তখন ওই দেশের গ্র্যান্ড নর্ম হয়। হোয়াট ইজ গ্র্যান্ড নর্ম? গ্র্যান্ড নর্মটা হচ্ছে একটি বিপ্লবের মাধ্যমে সামনে চলে আসা যে আইনি ডকুমেন্টস, এটি হচ্ছে গ্র্যান্ড নর্ম এবং এটিকে মেনে চলতে বাধ্য। এই আলাপটি বাংলাদেশের রাজনীতিতে অতীতে এসেছিল, এই সেম জিনিসটাই ওরা এবার করতে চেয়েছিল। জি, কিন্তু ওরা তো আসলে, এখন আমি যদি মুক্তিযুদ্ধের সময় বলতাম যে আমি পাকিস্তানের সংবিধানকে রক্ষা করব, তাহলে তো সম্ভব পাকিস্তানের সংবিধানকে রক্ষা করে আমি আবার নিজের স্বাধীনতার ঘোষণাপত্র দিতে পারতাম না, এটা কোনোভাবেই সম্ভব না। রাইট, ওদের ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়েছে। এভাবে যদি রাষ্ট্র দখল করে, তাহলে কালকে আমি আর আপনি মিলে ধরেন দখল করে ফেললাম আমাদের বাহিনী দিয়ে, আমি আর আপনি মিলে জি করে আমরা নতুন একটা চার্টার আনলাম। হ্যাঁ, ধরেন আমার নামের প্রথম অক্ষর হচ্ছে নিজুম, আপনার নামের প্রথম অক্ষর হচ্ছে নি, তো নিনি চার্টার নিয়ে আসলাম আমরা। খুবই ইন্টারেস্টিং। তারা বেসিক্যালি অনেক রকমের চেষ্টা করছে, কিন্তু চেষ্টার মধ্যে কোথাও না কোথাও ফাঁক ফোকর থেকে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে যারাই চেষ্টা করছে তাদের পেছনে ব্যাকগ্রাউন্ডটা আইন না, আপনার কেস রেফারেন্স রয়েছে, এগুলোর জন্য বিখ্যাত মামলা রয়েছে, কেশবানন্দ ভারতী মামলা রয়েছে, মিনার্ভা মিলস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ মামলা যেগুলোতে পরিষ্কার ভাবে আলাপ হয়েছে। এগুলোর আলোকেই বাংলাদেশ, এগুলোর আলোকেই না, ব্রিটিশ ল, সাউথ আফ্রিকান ল। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা না রাখার সেই সিদ্ধান্ত ইউনূস দিতে পারবে না, এইটা ইউনূসের এখতিয়ারের মধ্যে পড়ে না, বাংলাদেশের কোনো কারো এখতিয়ারের মধ্যেই পড়ে না যে আপনি অমুককে আপনি আসতে দিতে পারবেন কি পারবেন না। বাংলাদেশের যে আদালত রয়েছে, সেই আদালত যদি একটি বৈধ সরকারের অধীনে থেকে আদালত রায় দেয়, কথাগুলো শুনবেন, একটি বৈধ সাংবিধানিক সরকারের অধীনে কোনো আদালত যদি রায় দেয় যে এই দলটি রাজনীতি করতে নিষিদ্ধ করা হয়েছে, এই ধরনের কোনো আইন প্রভিশন যদি থাকে এটার কারণে, তাহলে সেই রাজনীতি বা রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে। কিসের আলোকে নিষিদ্ধ হতে পারে? সংবিধানের আলোকে, একদম, কারণ আইনটা হচ্ছে সংবিধানের আলোকে। ফলে এই যে ইউনূস, তারা তো কোনো বৈধ সরকার নাই, বৈধ সরকার না। ফলে এই ইউনূস আপনার এই আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, ছাত্রলীগের ব্যাপারে, যুবলীগের ব্যাপারে বা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, এটি আমার কাছে ইরিলিভেন্ট। ঠিক আছে, সুতরাং এদের যে কোনো সিদ্ধান্ত অবৈধ, ভবিষ্যতে তাদের সমস্ত কর্মকাণ্ড অবৈধ হবে। এবং যারা যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল, অর্থাৎ জুলাই সনদে যারা যারা স্বাক্ষর করেছে, যারা যারা এটাতে সাহায্য করেছে, ঐক্যমত্য কমিশনে যারা সংযুক্ত ছিল, এই রাষ্ট্রের ক্যাবিনেটে যারা ছিল, যেই সব লোকজন এগুলাতে জড়িত ছিল, প্রত্যেককে বিচারের কাঠগড়াতে ভবিষ্যতে দাঁড়াতে হবে। এটা একটা মেগা ট্রায়াল হবে। সরোয়ার্দী উদ্যানে অনেক বড় প্যান্ডেল খাটিয়ে অনেক বড় একটা মেগা ট্রায়াল হবে এবং সেই স্পিডি ট্রায়াল হবে। ওই ট্রায়াল কিন্তু আবার বছরের পর বছর যাবে না আপা। ওই ট্রায়ালে প্রচুর সরকারি আইনজীবী থাকবে, ওই ট্রায়ালে প্রচুর বিচারপতি থাকবে, ওই ট্রায়ালে প্রচুর সেশন থাকবে। এমন পদ্ধতি করা হবে যে আইনকে মেনটেন করে উইদিন 7 days বিচার শেষ। আইনের আলোকেই আমরা সেটা করব। ভবিষ্যৎ আসুক, ভবিষ্যতে যারা যারা বাংলাদেশের মানুষকে এই কষ্টটা দিল, বাংলাদেশের মানুষের এই মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত সংবিধানকে নিয়ে মকারি করলো, বাংলাদেশকে নিয়ে এই ইত্রামি করলো, এটিকে একটি নোংরা জায়গাতে নিয়ে গেল, প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। আপা, আপনি একটু মিউট হয়ে আছেন, আপনি একটু মিউট হয়ে আছেন। সরি, আমার কাছে এসেছিল, আমি মিউট করেছিলাম, ভুলে গেছি। তো যাই হোক, আমার আসলে এই আলোচনা আরো চালিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। আমরা আরো একদিন অবশ্যই বসবো, একদিন না, আমি আসলে চাই যে এই কথাগুলো মানুষের মধ্যে চলে যাক এবং সহজ ভাষায়, এবং মানুষ এটা বুঝতে চেষ্টা করুক। আমাদের প্রচুর কমেন্ট এসেছে, যে কমেন্ট গুলো আসলে কোনো যৌক্তিক,
না কিছু কমেন্ট যদি আপনি দেখেন গঠনমূলক কোনো কমেন্ট থাকে। আমার কাছে মনে হয় যে একজন জিজ্ঞেস করেছে, সরি, বেশিরভাগই গালাগালি, হারপিক বা হচ্ছে আমাকে ইয়ে করে কেন্দ্র করে যে মানে কি কি হতে পারে। তো একজন বলেছে যে আপনি আমরা ভোট দিতে পারিনি কেন আওয়ামী লীগের সময়, সেই প্রশ্নটা করেছে। আওয়ামী লীগের সময় তো আওয়ামী লীগ তো আপনাকে ভোট দিতে বারণ করে নাই। আপনার যদি আওয়ামী লীগকে পছন্দ না হয়, আপনার যদি পছন্দ হয় জামাতে ইসলামী বা বিএনপি, তো আপনার দলকে জিজ্ঞেস করেন যে তুমি ইলেকশনে গেলে না কেন। আপনার যদি পছন্দ, তার যদি পছন্দ হয় জামাত, আর জামাত যদি ইলেকশনে না থাকে, তাহলে সে ভোট দিতে পারবে কেমনে? হ্যাঁ, এখন আপনি যদি একটা পার্টি ইলেকশনেই না যায়, মানে তাকে তো আমরা কি জামাতকে ওই সময় নিষিদ্ধ করেছিলাম, বিএনপিকে করেছিলাম, তারা আসলো না কেন? তারা তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা বলেছিল, এখন তারা তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা বলছে না কেন? বিএনপি এবং জামাত এই পর্যন্ত কোনো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথা বলেছে? জি। তাহলে তারা অতীতে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথা বলে এই যে ওই যে লোক প্রশ্ন করছে যে আমরা ভোট দিতে পারি না কেন, তার সাথেও প্রতারণা করেছে। এখন কি তারা তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা বলছে? বলছে না তো। তো তার মানে তারা আগেও আসলে এটা চায়নি, এখনো চায় না। খালি মাঝখান দিয়ে খালি মিথ্যা কথাগুলো বলেছে যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। এখন তো সমস্ত কিছু প্রমাণিত হলো যে তত্ত্বাবধায়ক সরকার যদি ওদের এতই চাওয়ার থাকতো, এতবার বলেছে, এত আন্দোলন করেছে, এখন কিন্তু কার তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের দরকার নাই। হ্যাঁ, এই জায়গাটা একদম না। আমি একটু আপনাকে বলতে চাই যে যেটা হচ্ছে আমরা দেখেছি 2018-তে সম্ভবত বিএনপি কিন্তু নির্বাচনে এসে হঠাৎ করে চলে গেল, এবং পরবর্তীতেও অনেকগুলো নির্বাচনে যেখানে আইনগতভাবে কাউকে নিষিদ্ধ করা হয় নাই, যেই প্রক্রিয়াটা কিন্তু এখন শুরু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা সমমনা যে দলগুলোকে, তাদেরকে আইন করে এখান থেকে বিতাড়িত। দর্শক বা জনগণের এই জায়গাটা সবসময় যখন কমপ্লেইন করে যে আওয়ামী লীগের আমলে ভোটের সুযোগ ছিল না, তো সেই জায়গাটা আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন সংক্ষেপে? কোনটা সরি আরেকবার একটু বলেন যে কোনটা? যেটা হচ্ছে যে ধরেন বলা হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের সময়ে কোনো নির্বাচন অন্যদেরকে ভোট দিতে সুযোগ দেওয়া হয় নাই, বিএনপি ছাড়া নির্বাচন করা হয়েছে বা বিরোধী দলকে নির্বাচনে আসতে দেওয়া হয় নাই, সেটার কোনো তো আইনগত কোনো প্রক্রিয়া ছিল না, সেটা তাদের ঐচ্ছিক, যেটা আপনি একটু বলেছেন। কিন্তু এখন যেটা করা হচ্ছে যে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে রীতিমতো আইন করে বা তার সমমনা দলগুলোকে আইন করে যাতে ভোটাধিকার থেকেই বঞ্চিত করা হচ্ছে। তো দুটোর জায়গাটা দুটোর জায়গা তো খুবই স্পষ্ট। একটা হচ্ছে যে আইন তো আর কিছু না, এটা তো আর আইন না, কারণ এগুলো সবই বেআইন। কারণ এটা অনেকটা গায়ের জোরে জিনিসটা করছে, প্রশাসনকে ব্যবহার করে, পুলিশকে, বিডিআর কে ব্যবস্থা করে। কারণ ওরা যে আইন বানাচ্ছে এটা তো কোনো আইন না, এটা বাংলাদেশে এটা কোনো আইন না, কারণ তাদের আইন বানানোর কোনো এখতিয়ার নাই। জি, এইটা অনেকটা গায়ের জোরে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা ইলেকশনে আসতে দেবে না, সিম্পল অ্যাজ দ্যাট। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ইউনুসের অধীনে তো কোনো ইলেকশন আমরা এমনিও করবো না, আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই, বাট ইউনুসের অধীনে না, একটি নিরপেক্ষ একটা অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে। সেটার নাম তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, সেটার নাম নির্বাচনকালীন সরকার হতে পারে, সেটার নাম একটা অস্থায়ী সরকার হতে পারে, এবং সেটাও হতে হবে প্রক্রিয়া অনুসরণ করে। এবং সেই প্রক্রিয়াটা কি হতে হবে? 5ই আগস্টের পরে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর করছেন, নতুন করে শুরু হতে হবে। মানে এমন একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর মাননীয় প্রধানমন্ত্রী করবেন, ধরে নেওয়া হবে তারা ক্ষমতা হস্তান্তর করেছেন 5ই আগস্টের পরে। পাকিস্তানি কেস রেফারেন্স, এগুলো সমস্ত কিছুর আলোচনাতে 16th অ্যামেন্ডমেন্টের সময় আমাদের কোর্ট আলোচনা করেছে, 8th অ্যামেন্ডমেন্টের সময় আলোচনা করেছে, 5th অ্যামেন্ডমেন্টের সময় আমাদের জুরিস্টরা এগুলো নিয়ে আলোচনা করেছে, অ্যামিকাস কিউরিরা বক্তব্য দিয়েছে। এমনকি আরেকটা আছে 13th অ্যামেন্ডমেন্ট যখন বাতিল করা হয়, 13তম সংশোধনী। আমি আপনাকে 4টা সংশোধনী যেটা আদালত বাতিল করে দিয়েছে, 5ম সংশোধনী, 8ম সংশোধনী, 13তম সংশোধনী এবং 16তম সংশোধনী, এই 4টি সংশোধনী আদালত যখন বাতিল করে দিয়েছে, এই আদালত বাতিল করতে গিয়েই তারা বলেছে যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনকে তুমি চেঞ্জ করতে পারবে না। কেমন? এখন আমেরিকার আবুল ভাইয়ের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে আমেরিকার আবুল ভাই, এই যে আমেরিকার আবুল ভাই, এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যেই বাতিল করা যে রায়টা, এটা হচ্ছে সেই রায়। পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন। জি, আপনি আজকেই বাংলাদেশে আপনার যে আত্মীয় স্বজন আছে, যে আছে তাকে বলবেন যে সিসিবি ফাউন্ডেশনের থেকে
কিংবা বিএলটি, আরেকটা অর্গানাইজেশন, আরেকটা কোম্পানি আছে বিএলটি, তাদের কাছে এই যে তত্ত্বাবধায়ক সরকার রায়টা কিনতে পাওয়া যায়, এটা কালকেই কালেক্ট করবেন। আমেরিকার আবুল যদি এই রায়টা আপনার কালেক্ট করে, তাহলে তিনি এই রায়ের মধ্যে দেখতে পাবেন একটা অদ্ভুত ব্যাপার। কি অদ্ভুত ব্যাপার দেখতে পাবে আবুল ভাই? তখন দেখতে পাবেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করেছে, এটির জন্য বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবাদ করেছে। কিভাবে প্রতিবাদ করেছে? আদালতের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছে? না, এই রিট পিটিশন আব্দুল মান্নান নামে এক ভদ্রলোক করেছে। তিনি দাবি করেছেন, কবে করেছেন? 1999 সালে। ওকে, যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে 1999 সালে রিট পিটিশন দাখিল করেছেন। অর্থাৎ তখন বাংলাদেশ আওয়ামী লীগ আপনার সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতাতে আছে। আওয়ামী লীগ তখন পরবর্তী সময়ে এটি যখন অনেক বেলা গড়িয়ে 2006 সালে বিএনপি আমলে ওইটাও আবার এগিয়ে এসে সেটা আবার আওয়ামী লীগের আমলে 2010 সালে যখন ফাইনাল নিষ্পত্তি হলো, বাংলাদেশ আওয়ামী লীগ তখন আগ্রহ প্রকাশ করলো যে আমরাও এই রিট পিটিশনে পক্ষভুক্ত হতে চাই। আমেরিকার আবুল নিশ্চয়ই এটা শুনতে পাচ্ছেন। আমেরিকার আবুল ভাই যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তখন এই রিট পিটিশন মামলার প্রতিপক্ষ হিসেবে পক্ষভুক্ত হলো। ওকে, তিনি এটাকে ডিফেন্ড করবেন। অর্থাৎ তিনি তত্ত্বাবধায়ক সরকার যে চান থাকুক, এই রিটের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন। একই সাথে বিএনপি সাধারণ সম্পাদক তিনিও পক্ষভুক্ত হওয়ার আবেদন জানালেন 7 নম্বর পিটিশনার হিসেবে, রেসপন্ডেন্ট হিসেবে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 6 নম্বর রেসপন্ডেন্ট হিসেবে। এগুলো কি আমি হাওয়া থেকে বানিয়ে বানিয়ে বলছি? না। আবুল ভাই, এই রায়টা যদি আপনি কেনেন, এই রায়টা যদি আপনি পুরোটা পড়েন, তাহলে আপনি অবাক বিস্ময় নিয়ে লক্ষ্য করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে যে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, তত্ত্বাবধায়ক সিস্টেম চায়। তত্ত্বাবধায়ক সরকার একেবারে পুরো আর্গুমেন্ট দিয়েছে আদালতের মধ্যে, তাদের আইনজীবী সহ বিএনপিও দিয়েছে। এই কথাটা কনফার্ম করেছে বিচারপতি ABM খায়রুল হক। তিনি বলেছেন যে এটি একটি এমন একটি রিট পিটিশন যেখানে বাংলাদেশের প্রধান 2 রাজনৈতিক দলও পক্ষভুক্ত হয়েছে এবং তারাও এটা চায়। আমি আসলে এক্স্যাক্টলি পেজ নাম্বার কত খুঁজে বলতে পারলে খুব ভালো হতো, যদিও আমি এগুলোতে সবই মার্ক করে রেখেছি। দেখি, এটা আমার ভাগ্য ভালো থাকলে আমি পেয়ে যাব আসলে। পেয়ে যাব, তা না হলে আমি জাস্ট বলবো যে আপনি আমার সাথে, আবুল ভাই যদি আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করেন, তাহলে আবুল ভাইয়ের এই প্রশ্ন আমি দিতে পারবো আমেরিকার আবুল ভাইকে। কোনো সমস্যা নেই, আমার মনে হয় ওইটা আপনি পারবেন, যেহেতু উনি আমেরিকায় থাকেন, আপনার আসা যাওয়া আছে, অথবা কোনোভাবে কানেক্ট হয়ে। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ, আমেরিকার আবুল ভাই যদি আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমেরিকার আবুল ভাইকে এটা আমি দিতে পারবো। তো আমেরিকার আবুল ভাই, আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে তত্ত্বাবধায়ক সিস্টেম যেটা আছে, এটি আদালতে যখন মামলাটা চলছিল, তখন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইটার পক্ষে দাঁড়িয়েছিল, একই সাথে বিএনপি সাধারণ সম্পাদকও দাঁড়িয়েছিল। কিন্তু আদালত বলেছিল যে আমরা আজকে রায় দিব সমস্ত ইমোশন, আবেগ, ইমোশন, তারপর হচ্ছে যে পলিটিক্যাল রেটরিক, এগুলোর ঊর্ধ্বে গিয়ে পিওর আইনি আলাপ করব। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সিস্টেমটা এটা কি সংবিধানের উপর দিয়ে, অর্থাৎ আল্ট্রাভাইরাস টু দা কনস্টিটিউশন। আল্ট্রাভাইরাস এই শব্দটাও একটু গুগল করবেন আবুল ভাই, তাহলে আপনি বুঝবেন। আল্ট্রাভাইরাস মানে হচ্ছে সংবিধানের বাইরে, মানে যেই স্পিরিটটা সংবিধানে নেই সেইটাই সন্নিবেশিত করা হয়েছে, এটাকে আল্ট্রাভাইরাস বলে। তো তখন আদালত যেটা করেছে, আদালত তখন পরিষ্কারভাবে বলেছে যে আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, তার সাথে তত্ত্বাবধায়ক সিস্টেমটা একটি অসামঞ্জস্যপূর্ণ। একদম। এই ইতিহাস বলতে গিয়ে তিনি অনেক ইতিহাস বলেছেন। এটা আমি একটু বলে নেওয়া ভালো, 2টা লাইনে বলি। জি, এইভাবে বলেছে যে তত্ত্বাবধায়ক সিস্টেমটা ছিল অনেকটা গলার মধ্যে একটা সোর্ডের মতো, এই একটু এদিক সেদিক হলে আপনি গলা কেটে যাবেন। কিন্তু এইটা ছিল এমন একটা পদ্ধতি যে আমাদের আর কোনো কিছু করণীয় ছিল না, যেহেতু
রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি, নানান ধরনের প্রবলেম ছিল, ফলে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে, বাবারে ঠিক আছে ঠিক আছে, কেউই যখন কাউরে মানতেছে না, তখন এক কাজ করো, তোমার যখন 5 বছর টার্ম শেষ হয়ে যাবে, তখন একজন মুরব্বীরে দিয়ে আমরা দেশ পরিচালনা করব। মুরব্বীটা কে? মুরব্বীটা হচ্ছে আপিলের ডিভিশনের সর্বশেষ অবসরপ্রাপ্ত যে বিচারপতি, সেই বিচারপতি সাহেব প্রধান উপদেষ্টা হবে। তিনি একটি ক্যাবিনেট গঠন করে তিনি 3 মাসের জন্য একটা ইলেকশন পরিচালনা করবে। এখন আমার আর নিপা আপার লাগছে মারামারি, আমাদেরকে থামানোর জন্য প্রতিবেশী একজন এসে মাঝখানে দাঁড়া গেলেন যে বাবারে তোমরা যেহেতু মারামারি করে থামাইতেই পারলা না, আমি একটু মাঝখান থেকে রেফারির ভূমিকাতে অবতীর্ণ হই। কিন্তু এই যে রেফারির ভূমিকাতে তিনি আসলেন, এই রেফারির ভূমিকাতে আসার তার কোনো এখতিয়ার নাই, কিন্তু ওই এলাকার মানুষের ঘুমানোর স্বার্থে, তারা যাতে শান্তিতে থাকতে পারে, আমরা দুজন যাতে মারামারি করে রক্তারক্তি না করি, শান্তির স্বার্থে এসে পাশের ওই ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন। এখন যদি আদালতে প্রশ্ন করা হয় যে নিঝুম এবং নিপা তাদের দুইজনের সাংসারিক ঝামেলা মেটারের জন্য থার্ড পার্টি কি বৈধ না অবৈধ, হিসাব অনুযায়ী অবৈধ। সে তো ওই প্রতিবেশী তো তাদের সংসারের কেউ না, একদম। কিন্তু তিনি এসেছেন কিসের জন্য? দেশের স্বার্থে। একই ঘটনা তাই যে তত্ত্বাবধায়ক সিস্টেমটা তো আসলে অসাংবিধানিক, এখন আমাদের স্বার্থে এসেছিলেন, তাহলে এটাকে কেন বাতিল করলো আদালত? কেন বাতিল করলো আদালত? আদালতও তো রাষ্ট্রের নাগরিক, তো সেও তো দেশে শান্তি চায়। জি, সে তখন বর্ণনা করতে গিয়ে বলল আমেরিকার আবুল ভাই যে এই তত্ত্বাবধায়ক সিস্টেমটাকে তো নষ্ট করেছে পলিটিশিয়ানরা। কিভাবে নষ্ট করেছে? আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন আরো অনেক কিছু নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার হয়নি, হয়েছে আপনার 2001 সালের ওই 1996 জুন মাসে ইলেকশনটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। এটা এইভাবে তারা নষ্ট করেছে। বিএনপি করলো কি, তাদের নিয়মটা কি? তত্ত্বাবধায়ক সরকারের লাস্ট অবসরপ্রাপ্ত যে বিচারপতি, তিনি তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। জি, এখন তিনি যাতে, এখন বিএনপির আমলে এক বিচারপতি এম কে হাসান, তিনি আপনার কে এম হাসান, তিনি আপনার অবসর গ্রহণ করেছেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, জি আবুল ভাই, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে কে এম হাসান তিনি অবসর নিয়েছেন 2004 সালে বা 2004 সালের একটু আগে, তারিখ মনে নাই, কিন্তু মূল কাহিনী শোনেন। জি, এখন এই কে এম হাসান একসময় বিএনপির রাজনীতি করত, বুঝতে পেরেছেন? এখন অ্যাপিলেট ডিভিশনের আরেকজন বিচারপতি, ওনার নাম হচ্ছে রুহুল আমিন কিনা, আমি মাঝে মধ্যে আমার অনেক সমস্যা হয়ে যায়। না, আপনি অনেক বেশি প্রেসার। তবে আমার এটা মনে আছে কে এম হাসানের বিতর্ক একটা ছিল, এবং পরবর্তীতে জিনিসটা বোঝেন, মানে জিনিসটা একটু বুঝবেন। সেটা হচ্ছে যে বিএনপি আমলে কে এম হাসান অবসর গ্রহণ করেন প্রধান বিচারপতি থাকা অবস্থাতে। জি, এখন কে এম হাসান যদি এই শেষ অবসরপ্রাপ্ত বিচারপতি থাকে, তাহলে সেই তো বিএনপির টার্মের পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, যদি না তার আগে কেউ অবসর গ্রহণ করে ফেলে। এটাই তো সায়েন্স, এটাই তো আইনটা ছিল এটা। কিন্তু আনফরচুনেটলি কে এম হাসানের পরে আরেকজন বিচারপতির অবসরে যাওয়ার কথা। সেই বিচারপতি যাতে অবসরে যেতে না পারে, এই জন্য বিচারপতিদের বয়স 65 থেকে 67 করে ফেলে বিএনপি। তাহলে সেই লোকটা চাকরির মেয়াদ আরো 2 বছর বাড়ে, আর অবসর নিতে পারে না। তাহলে লাস্ট অবসরটা কে নেয়? কে এম হাসান। তাহলে সেই হবে প্রধান। কেন কে এম হাসানকে তাদের এত দরকার? কারণ কে এম হাসান ছিল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। একদম, মানে দলীয়করণ করার সেই যে প্রক্রিয়াটা, যেটা যে আপা, এই যে একটা সিস্টেম, যে সিস্টেমটা অবৈধ, অর্থাৎ যে প্রতিবেশী আমরা মানি না, সেই প্রতিবেশীকেও আপনি পলিটিক্যাল করে ফেলতেছেন। আমরা নিজেদের মারামারি থামানোর জন্য, আমাদের নিজেদের মানে অনৈক্য, এগুলো থামানোর জন্য আমরা একটা রেফারি আনলাম। ওই রেফারিকেও পর্যন্ত আপনি দলীয়করণ করার চেষ্টা করেছে কে বিএনপি। ফলে তখন আদালত দেখলো যে এই সিস্টেমটাকে তো অ্যাবিউজ করা হচ্ছে বিচার বিভাগকে। এখন কি, তাহলে কি করবে? ভবিষ্যতে পলিটিক্যাল পার্টিগুলা বিচারক গুলাকে সব পলিটিক্যাল বিচারক নিয়োগ করবে, যাতে করে তিনিই হতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান।
একদম। আমি এই জায়গাটায় যেহেতু আমরা মানে কথা আলোচনাটা এত মজা লাগছে মানে যে এত সহজ করে এই বিষয়গুলো আমার মনে হয় বারবার আসা উচিত। তো সময়ের স্বার্থে আমি 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 জাস্ট আমেরিকার আবুলকে শুধু একটাই বলছি যে আপনি নিশ্চয়ই এই উত্তরটা পেয়ে গেছেন আমেরিকার আবুল, যে ক্ষমতা থেকে বের হলেই তত্ত্বাবধায়ক সিস্টেম আওয়ামী লীগ চায় না, ক্ষমতাতে থাকা অবস্থাতেই তারা তত্ত্বাবধায়ক সিস্টেমটা চেয়েছে। আদালত বাতিল করে দিলে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা অন্য কারো পক্ষে সেটার বিরুদ্ধে বলা সম্ভব নয়। সেই কারণেই ক্ষমতা থাকা অবস্থাতে তত্ত্বাবধায়ক বলেছে, যেটা আদালত বাতিল করেছে আমরা কি করবো। কিন্তু আমরা যে ফাইট করেছি কোর্টে, এইটার প্রমাণ হিসেবে এই রায়টা আছে। জি, এইবার আপনি বলেন, আপনি কি বলছেন? আমেরিকার আবুল বলছিলাম যে ভদ্রলোক আছে, এত বড় নাম ওনার আব্বা রেখেছেন। আমার কাছে একটু বিস্ময় লেগেছে, আমেরিকা থেকে আবুল বলছি, এরকম নাম, একটু ইউনিক নাম, বাট ভালো লেগেছে নামটা, নিশ্চয়ই উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, ওকে। না, আমি যেটা নিয়ে হয়তো আলোচনার আজকের সময় হবে না, বারবার আমি দেখেছি যে যেমন ধরেন কোটা সিস্টেম বাতিল হওয়া, তত্ত্বাবধায়ক সরকারের যেই আদালতের জায়গা এই জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ তার জায়গাটা হয়তো পরিষ্কার করতে পারে না সরকারে থাকার সময়, অথবা এখন যেমন একটু করে কথা হচ্ছে, আমরা কিন্তু খুব তাৎক্ষণিক বিষয়গুলো নেই, কিন্তু এগুলোকে জনগণের মধ্যে যাওয়ার জায়গাটা তৈরি হয়। আপনাকে যে আমি তথ্যটা দিলাম, এগুলো আপনি জানতেন না? এটাই আমি বললাম যে এইটা ধরেন আমি যে একজন নিজেকে একটু সচেতন মনে করি, আমি জানি কে এম হাসানের একটা সমস্যা ছিল, ইয়াজউদ্দিন সরকারের সহজ করে কখনো আপনি জানেননি, এই তো ঘটনা। একদম না, এত ডিটেল করে যে একদম টু দ্য পয়েন্ট, যে আওয়ামী লীগ, বিশেষ করে যে আওয়ামী লীগ সরকারের সময়ে এটা আদালতের এবং আওয়ামী লীগ এবং বিএনপি এক পক্ষে ছিল এটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে, এই যে এটা কিন্তু মানুষের মধ্যে একটা বড় জিনিস যে সবসময় দোষটা আওয়ামী লীগকে দেওয়া হয়, তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। আমি এখন মানে অনুষ্ঠানটার ইতি টানবো, তার আগে আমি একটা করতে চাই যে গণভোট হচ্ছে এবং গণপরিষদ নামে একটা কথাবার্তা হচ্ছে, মানে এত নতুন নতুন কথা শিখছি, গণপরিষদ, গণভোট, তারপরে আপনার কি উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এর মধ্যে বাংলাদেশের ধরেন আপনার জুলাই সনদের হ্যাঁ ভোট, সেটা বাধ্যতামূলক 4টা প্রশ্নের একই উত্তর দিতে হবে, আপনাকে হ্যাঁই দিতে হবে, আবার তার আগে ঐক্যমত্য কমিশন, মানে মাথার উপর দিয়ে আসলে অনেক কিছু যাচ্ছে। আপনি যদি সামারি করে এই জায়গায় আমাদের মতো মানে মূর্খ বা অজ্ঞান মানুষকে বুঝাতে চান যে এটার গণপরিষদের ভোটটা হয়েছে যেটা, যে সংবিধান প্রণয়ন করবার জন্য নেতা আপনার মানে যেই ভোটটা হবে সেই ভোটটার ম্যান্ডেটটা মানুষ তাদেরকে তখন এই কারণেই দিচ্ছে যে তারা একটা সংবিধান প্রস্তুত করবে। গণপরিষদ ইলেকশনটাই হচ্ছে এইটা, এটার বাইরে অন্য কিছু যদি না হয়ে থাকে, গণপরিষদের হচ্ছে যে আপনি একটি সংবিধান প্রস্তুত করবেন, এই সংবিধান আপনাকে প্রস্তুত করার ম্যান্ডেট কে দিবে? জনগণ দিবে। এক্স্যাক্টলি। তাহলে সেটার একটা ভোট হতে হবে। তাহলে একটা ভোট হলো গণপরিষদ ইলেকশন। গণপরিষদ ইলেকশন কি করবে? ইলেক্টেড হওয়ার পরে তারা পার্লামেন্টে গিয়ে সংসদ অধিবেশনের মধ্যে তারা সংবিধান প্রণয়ন করবে। যেটা কি 1972 সালের সাথে কানেকশন আছে? 72 সালের সংবিধানটা কিভাবেই হয়েছিল কিনা? 1972 সালে তো আমরা গণপরিষদ ইলেকশন না, 1972 সালে তো আমরা স্বাধীনতার ঘোষণা, আমরা তো সংবিধান রচনা করে ফেলেছি স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমেই। জি, মানে আমরা যখন সংবিধান আমাদের প্রণয়ন করি, সেই সংবিধানটা প্রণয়ন তো 1972 সালে করিনি, আমরা তো সংবিধান প্রণয়ন করেছি 1971 সালের 10 এপ্রিল। জি, যেটা আপনি ব্যাখ্যা করেছেন অলরেডি। তো এইটাই ফরহাদ মাজাররা বুঝতে ভুল করে। তারা বলে যে 1970 সালের ইলেকশনের ভোট দিয়ে কিভাবে তারা সংবিধান প্রস্তুত করলো, তারা কি গণপরিষদের আলাদা ইলেকশন করেছে? একদম। আবার অন্যদিকে তারা স্বাধীনতার ঘোষণাপত্রকে মেনে নেয়, ওই তাদের জুলাই চার্টারের মধ্যে দেখবেন এটা আছে, প্রস্তাবনাতে আছে যে স্বাধীনতার ঘোষণাপত্র, এগুলা কিন্তু তারা মেনেছে। আবার মূল গর্ভাশয়ে গিয়ে তারা স্বাধীনতার ঘোষণাপত্রকে বাদ দিয়ে দিয়েছে, স্বাধীনতার ঘোষণাকে বাদ দিয়ে দিয়েছে, গণতন্ত্র শব্দটা বাদ দিয়ে দিয়েছে, নানান রকমের কাহিনী তারা ঘটিয়েছে। এখন স্বাধীনতার ঘোষণাপত্রকে মানে আবার তারা প্রশ্ন করছে যে এই সংবিধানের জন্য গণপরিষদ ইলেকশন হয়নি। এখন দুইটাই, এইটার কারণ হচ্ছে যে তারা আইনটা বোঝে না, জুরিসপ্রুডেন্সটা বোঝে না, আইনি কোনো জ্ঞান নাই, অশিক্ষিত মূর্খ, মাদ্রাসা থেকে পড়ে এসেছে, এই ধরেন আলিফ বাতা পড়ে এসে এই সংবিধান নিয়ে কথাবার্তা বলছে। এটার জন্য করতে হবে
পৌরনীতি পড়তে হবে, রাষ্ট্রনীতি পড়তে হবে, আইন পড়তে হবে। আলিফ বাতা সা পড়ে সংবিধান কেমনে আপনি বানাবেন? হ্যাঁ, ওইটা ঠিক আছে, আলিফ বাতা সা পড়ে আপনি আরবি পড়তে পারবেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আরবি এখন এবিসিডি পড়ে আমি ইংরেজি শিখলাম, আলিফ বাতা সা পড়ে আমি আরবি শিখলাম। তো আরবি যদি আমি শিখি আর আমি ইংরেজি শিখি আর ক খ গ ঘ বাংলা শিখি, এই তিনটা শিখে তো আমার সংবিধান সম্পর্কে আমাকে জানতে হলে আইন শিখতে হবে। জি, তো এগুলো ধরেন ব্যাপারটা এমন হয়েছে, এই যে নাহিদ বলেন, এই আসিফ মাহমুদ বলেন, এদের তো কোনো আইনি কোনো ভিত্তি নাই, এরা তো আইন জানে না। আলী রিয়াজ তো আইনের ছাত্র না। হ্যাঁ, সুতরাং এটা একটা আইনি জুরিসপ্রুডেন্সের একটা ব্যাপার। জুরিসপ্রুডেন্সের ব্যাপারটা কি, যে আমি একদিকে বলছি স্বাধীনতার ঘোষণাপত্রকে আমি মেনে নিচ্ছি আমার প্রস্তাবনাতে, অন্যদিকে আমি প্রশ্ন তুলছি সংবিধান নিয়ে। এটা তো দুই রকম হয়ে গেল। প্রথমে আপনাকে এই ব্যাপারে ঐক্যমত্য হতে হবে যে স্বাধীনতার ঘোষণাপত্র যে বাংলাদেশের প্রথম সংবিধান, এটা আপনি বোঝেন তো? না বোঝেন তো? অবশ্যই। উত্তর যদি হয় হ্যাঁ ইয়েস বুঝি, দেন আর কোনো কোশ্চেন তো নাই, নো কোশ্চেন আস্ক। তো আলটিমেটলি ঘটনা যেটা হয়েছে যে এই যে গণপরিষদ, এই গণপরিষদ মানে হচ্ছে এমন যে আপনাকে ম্যান্ডেট দেওয়া হচ্ছে সংবিধান প্রণয়ন করবার জন্য, পরিষ্কার। জি, আরেকটা হচ্ছে জাতীয় ইলেকশন, মানে তারা এই কারণে গণপরিষদের কথা বলছে যে তাদের ন্যাশনাল ইলেকশন, রাষ্ট্র পরিচালনার ইলেকশন করেছেন, যে ওই ম্যান্ডেটটা হচ্ছে যে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন।